শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার্ড বাই রেনাটা। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। দর্শক, আমাদের দেশে বিভিন্ন ধরনের জনস্বাস্থ্য সমস্যা আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার, এবং তার মধ্যে শীর্ষস্থানের যে কয়েকটি ক্যান্সার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পাকস্থলীর ক্যান্সার। বিশেষ করে বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস, দেরিতে রোগ শনাক্ত এবং চিকিৎসার কারণে এই ক্যান্সারের সংখ্যা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই পাকস্থলীর ক্যান্সার, উপসর্গ ও প্রতিকার। এবং কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের দেশের অন্যতম ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোয়াররফ হোসেন, যিনি সাবেক পরিচালক হিসেবে কর্মরত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ও ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা করতে পারেন স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। তাহলে আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে কথা বলতে যাচ্ছি পাকস্থলীর ক্যান্সার নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটি বর্তমানে বিশ্বের 5ম প্রধান ক্যান্সারজনিত মৃত্যুর কারণ। আবার আমাদের দেশে এই ধরনের রোগী অনেক রয়েছে। তো প্রথমে একটু জানতে চাই, এই যে পাকস্থলীর ক্যান্সার বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। এটাকে কেউ বলে পাকস্থলীর ক্যান্সার, কেউ বলে গ্যাস্ট্রিক ক্যান্সার। তো আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করি তখন খাদ্যটা প্রথমে মুখ দিয়ে গ্রহণ করার পরে গলনালী, তারপর খাদ্যনালী এবং পেটের গিয়ে পাকস্থলীতে গিয়ে সে জমা হয়। ওইখানে যখন জমা হয় তখন সেখানে কিছু অ্যাসিড সিক্রেশন হয় এবং কিছু ডাইজেস্টিভ এনজাইম পেপসিন সিক্রেশন হয়। তাহলে অ্যাসিড দিয়ে যে ব্যাকটেরিয়া যেগুলি আছে সেগুলি ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে, আর পেপসিন দিয়ে হজমে সাহায্য করে, তারপরে এটাকে পাঠিয়ে দেওয়া ডিউডেনামে। সুতরাং এই পাকস্থলীর কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের একটা বিশেষ অংশ এবং প্রথম অংশ। এই পাকস্থলীর অনেকগুলি লেয়ার আছে ভিতর থেকে বাইরে, যেমন আমরা মিউকোজা, সাবমিউকোজা, মাসকুলারিস, সেরোসা এভাবে বলে থাকি। ভিতর থেকে কিন্তু শুরু হয়। আচ্ছা, ভিতরে যে এই মিউকোজা যেটা থাকে একেবারে ইনার লেয়ার, সেখানে যে কোষগুলি, সেগুলিতে প্রথম পরিবর্তনটা দেখা যায়। প্রথমে কোষগুলি 1টা থেকে 2টো, 2টো থেকে 4টা, 4টা থেকে 16টা এভাবে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে থাকে। আমরা সুস্থ মানুষ, আমাদেরও যদি সেল ডিভিশন হয়, কিন্তু সেটার একটা মেকানিজম আছে যে আমাদের এই যে সেলগুলির একটা নিয়ন্ত্রণ করা যায়। ডিএনএ বলে যে না, আর বাড়া যাবে না, এবার এখানে শেষ। আবার যদি কখনো বেশি হয় সে অ্যাপোপ্টোসিস করে সেটাকে আবার মোটামুটি আমরা একটা ইকুইভ্যালেন্ট পজিশনে নিয়ে আসি। কিন্তু যখন কারো এরকম ক্যান্সার হয়, সেই কোষগুলি তখন কোনো কমান্ড মানে না, শরীরের অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে। আর এই বেড়ে ওঠার জন্য তখন এই মিউকোজাতে কখনো কোনো আলসার বা ক্ষত সৃষ্টি হয় এবং কখনো কোনো পিণ্ডের সৃষ্টি হয়। আর সেই পিণ্ড বা আলসার সৃষ্টি হলো, যেটা আমরা ম্যালিগনেন্ট বলি, সেটা আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে একদম বাইরের লেয়ারে চলে আসার চেষ্টা করে। একটা সময় চলে আসে এবং আরও যদি দেরি হয় তখন আর সেখানে সীমাবদ্ধ থাকে না, শরীরের দূরবর্তী স্থানে চলে যায়, যেটাকে আমরা মেটাস্টেসিস বলি। আচ্ছা, এবং অ্যাডভান্স স্টেজ বলি তখন। স্যার, এই যে ক্যান্সার হচ্ছে, এই ক্যান্সারের তো আমাদের দেশে প্রকোপ দেখা যায় যে অনেকটাই আছে, কিন্তু পরিসংখ্যান কি বলছে? আমাদের দেশে আসলে এর প্রকোপ কতটা বেশি? আবার যদি আমরা বিশ্বের সাথে তুলনা করি, সেখানে কি অবস্থান? গ্যাস্ট্রিক ক্যান্সার বা স্টোমাক ক্যান্সার সেটা পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হয়, মেয়েদের কিছু কম হয়। তো পুরুষদের মধ্যে আমরা বলি যে পুরুষদের যে সমস্ত ক্যান্সার আছে সেটা র্যাঙ্কিংয়ে 5th, 5ম পজিশনে গ্যাস্ট্রিক ক্যান্সার। আর মহিলাদের আর পুরুষদের দুজনেই মিলে কিন্তু এটা 8th পজিশন, 8ম পজিশন। তো এখন যে এই যে প্রকোপ যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশে বেশি, কারণ আমাদের দেশের মানুষ অনেক বেশি খাদ্যাভ্যাস যেগুলি আছে, যেমন তারা সল্টেড মানে ফিডিং যেগুলি নিচ্ছে, শুটকি মাছ তো খাচ্ছেই রীতিমতো আমাদের দেশের মানুষ। আজকাল কিন্তু খুব ভাজা পোড়া, বিশেষ করে প্রসেসড ফুড, গ্রিলড ফুড, এই ধরনের ফুডগুলি খাচ্ছে মানুষ। তারপরে আপনার রেড মিট, গরুর মাংস, খাসির মাংস অথবা
শুকরের মাংস, এগুলি তো রেড মিট, জি এগুলিও খাচ্ছে। তো তাহলে খাদ্যাভ্যাস একটা বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে মানুষ যদি খাদ্যাভ্যাস ত্যাগ করে তাহলে অনেক কিছু থেকে পরিত্রাণ পায়। অ্যালকোহল এর মধ্যে আছে, সিগারেট স্মোকিং, কিছু আছে আমাদের পাকস্থলীর মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে হেলিকোব্যাক্টার পাইলোরি, জি এটাও কিন্তু এই যে গ্যাস্ট্রিক আলসারও করে, পেপটিক আলসারও করে এবং একসময় ক্যান্সারও করে। তাহলে এগুলির দিকে আমাদের নজর দিতে হবে। জি বিশেষ করে আমি মনে করি যে ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবল, এগুলি কিন্তু অত্যন্ত জরুরি। জি। ধন্যবাদ স্যার, আপনি খুব মূল্যবান কিছু কথা বলছেন যে খাদ্যাভ্যাসে একটি ব্যাপার আছে। আমাদের দেশে তো একটা বড় সমস্যা হচ্ছে খাবারের ভেজাল। বিশেষ করে এই যে ফ্রুটসের কথা যদি আমরা বলি, বা আমরা দেখি যে মাংস বা মাছ যাই হোক, বর্তমানে এগুলোর মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া হয়। এগুলো কি কোনো ধরনের ক্ষতি করতে পারে কিনা? যে কোনো কেমিক্যালস, আমরা অ্যাডাল্টারেটেড ফুড বলি, যে খাওয়াটাকে বেশি দিন যাতে রাখা যায়, যদি পচনশীল না হয়, এসব কিছুই কিন্তু একটা নর্মাল প্রক্রিয়ার বিরুদ্ধে। এই নর্মাল প্রক্রিয়ার বিরুদ্ধে বলেই কিন্তু এগুলি আমাদের ক্ষতি করে যাচ্ছে। জি সুতরাং এর থেকে যদি আমরা সবাই যদি সাবধান না হই, তাহলে কিন্তু আমাদের একটা বিরাট অংশ কিন্তু এই গ্যাস্ট্রিক ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সারে ভুগতে পারে। আমরা আগে বলতাম যে ক্যান্সার সাধারণত দেখা যায় যে একটু শহর অঞ্চলে মানুষের বেশি হয়, এবং আগে যে চিত্রটি আমরা জানতাম যে বিশেষ করে জাপান, চায়না এইসব দেশে এই পাকস্থলীর ক্যান্সার বেশি হচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের দেশে এই ক্যান্সারের রোগী দেখা যাচ্ছে, এবং পাশাপাশি গ্রামীণ যে পরিবেশে যারা বড় হয় তাদের মধ্যেও এই ক্যান্সার। এর পিছনে কি কোনো কারণ আছে? কেন আমাদের দেশে হঠাৎ করে শহর থেকে গ্রামের দিকে বেশি ক্যান্সারের প্রকোপটা বেড়ে যাচ্ছে? আমাদের কিন্তু একটা প্রকোপ এখন বেড়ে গেছে, যে সল্টেড ফুড খাওয়া। তো সল্টেড ফুড নিয়ে আমাদের দেশে অধিকাংশ মানুষ কিন্তু শুটকি মাছ খায়, এটা সল্টেড ফুড। এবং আপনি শহর অঞ্চলে দেখেন, শহর অঞ্চলে কিন্তু এই যে গ্রিল ফুড বলেন বা চারকোল দিয়ে ইয়ে করা অথবা স্মোকড ফুড, এই ধরনের খাওয়াগুলি কিন্তু একদম রাস্তায় রাস্তায় কিন্তু এখন জি একদম ছেলেমেয়েরা খাচ্ছে কিন্তু প্রতিদিন বলা যায় যে খেতে এবং যাচ্ছে। ওরা কখনো চিন্তা করতেছে না যে ভবিষ্যতে কি হবে। আর গ্যাস্ট্রিক ক্যান্সার সবচেয়ে বড় কারণ হলো যে একটা বড় কলসি যতক্ষণ ভরে না যাবে ততক্ষণ পানি ঢাললে ওই আস্তে 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 পুরোতে অনেক দিন সময় লাগবে, কিন্তু যখন এটা ভরে যায় তখন যখনই পানিটা সাথে সাথে উপচায় পড়ে। তো আমাদের স্টোমাকটা এরকম, এটা বড় কলসির মতো। সুতরাং প্রথম অবস্থায় কিন্তু কিছু বোঝা যায় না। অনেকে ভাবে যে আমার গ্যাস্ট্রিক হয়েছে, আমার পেপটিক আলসার হয়েছে, যে যে ভাষায় বলে। তো ঠিক আছে, একটু অ্যান্টাসিড খেলো, একটু বিভিন্ন ওমিপ্রাজল জাতীয় ওষুধপত্র খেলো, হয়তো একটু সাময়িক উপশম হলো, কিন্তু এর মধ্যে তো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর যখন বেড়ে যায় তখনই কিন্তু এই যে পেট ব্যথা যেটা, সেটা শুরু হয়। কিন্তু তার আগে অনেক দিন ধরে অনেক ধরনের উপসর্গ থাকে। যেমন প্রথম উপসর্গ কি, তার আনএক্সপ্লেইনড ওয়েট লস, জি যে সে কিন্তু ইচ্ছা করে তার ওজন কমাচ্ছে না, কিন্তু তার অনেকদিন পরে যদি বন্ধু বান্ধব দেখে, তুমি এত শুকিয়ে গেছো কেন, এটা প্রায় বলে থাকে। তো কত শুকাইছে মানে ধরেন মোর দেন 10% তার কিন্তু ওজন কমে গেছে কোনো কারণ ছাড়া। সে তখনই বলে অনেকদিন খেতে যেতে ইচ্ছা করে না, খেলে মনে হয় পেটটা ভরে গেছে, এবং কেমন জানি খেলে আরও পেটটা অস্বস্তি লাগে, এই জন্য আজকাল খুব বেশি খাই না। তারপরে খুব টায়ার্ড লাগে ভাই। এই কথাগুলি যখন বলে তখন বলে একটু ডাক্তার দেখাও না ভাই। জি বল না তেমন তো কিছু না, একটু মাঝে মাঝে একটু জ্বালাপোড়া করে, এই তো বেশি না, একটু অ্যান্টাসিড একটু ওমিপ্রাজল জাতীয় ওষুধ খেলেই দেখি ভালো হয়ে যায়। তবু বলে না ভাই দেখাও, তোমার যেহেতু এত ওয়েট কমে গেছে তোমার একটু দেখানো উচিত। যখন এই ডাক্তারের কাছে আসলো তখন ডাক্তার তাকে বিভিন্ন পরীক্ষা করে, হয়তো কিছু রক্তের পরীক্ষা, কিছু আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করে, এবং ফাইনালি বলে আচ্ছা একটা অ্যান্ডোস্কোপি করে দেখা যাক। অ্যান্ডোস্কোপিকে দেখা গেলো যে একটা দগদগে ঘা, এবং ঘাটা দেখলো যে যখন ওইখান থেকে একটু বায়োপসি নিল, একটু মাংস নিয়ে আসলো, দেখা গেলো যে ওইটা শুধু মিউকোজাতে সীমাবদ্ধ না, এটা অনেক দূর ধরে খুঁড়ে খুঁড়ে বাইরে চলে আসছে। আচ্ছা এবং তখন বললো যে আরে এ তো T4 হয়ে গেল, মানে একেবারে আউটার লেয়ার পর্যন্ত চলে আসলো। আর যখন সিটি স্ক্যানগুলো দেখা গেলো যে সর্বনাশ, নোডও তো চলে আসলো আশেপাশে, যে লসিকা গ্রন্থি যেগুলি, তখনই চিকিৎসা করার মধ্যে খুব বেশি কিছু থাকে না, আমরা বলি প্যালিয়েটিভ। সুতরাং উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই আমার কাছে মনে হয়
ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কারণ অন্য একটা রোগের মতো কিন্তু এটা না। অন্য অনেক রোগ আছে, যেমন মুখে কোনো ক্ষত হলে এটা দেখা যায়, এটা একটা আন্দাজ করা যায়। গলায় যদি ক্যান্সার হয়, দেখা যাচ্ছে কাশতে কাশতে অনেক দিন ধরে কাশি যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু নীরব ঘাতকের মতোই। এত বড় স্টোমাক, ওইখানে একটা ঘা হয়ে বা একটা পিণ্ড হয়ে এটাকে ব্লক করার জন্য অনেক দিন সময় নেয়। সেই জন্যই প্রথম দিকে কেউ গা করে না, যার জন্য কিন্তু স্টোমাক ক্যান্সারের রোগীরা কিন্তু প্রায় আমাদের দেশে অ্যাডভান্স অবস্থায় আসে। আচ্ছা, এই অবস্থাটা জাপানেরও ছিল, কারণ জাপানও কিন্তু একসময় যে আপনার সল্টেড ফিশ বা যে সমস্ত সল্টেড খাওয়া তারা খুব পছন্দ করতো, তো তখন তাদের খুব বেশি হলো। যখনই জাপান একসময় দরিদ্র ছিল, যখন তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হলো, তখন তারা বললো যে ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা অন্তত বছরে একবার আমরা অ্যান্ডোস্কোপি করে দেখতে পারি, স্ক্রিনিংয়ের ব্যবস্থা। আর স্ক্রিনিং করে দেখা গেলো তার এখানে একটা আলসার, আর সেই আলসারটা দেখলো খুবই একেবারেই প্রাথমিক অবস্থায়। যখন এটাকে রিসেক্ট করে ফেললো, তুলে ফেললো, এবং আর জিরো রিসেকশন বলি, যদি কোনো মাইক্রোস্কোপিক্যালি বা কোনো রকম ইয়ে নেই, তাহলে সেই দেখলে কিওর হয়ে গেলো। সেই জন্য এখন জাপানে এই ধরনের স্টোমাক ক্যান্সারের সংখ্যা কমে গেছে। কিন্তু আমাদের দেশে মানুষ কিন্তু সহজেই কিন্তু কেউ একটা পাইপ ঢুকাই দিয়ে তার পেটের পরীক্ষা করে প্রথমে চায় না। তারপরে কস্ট তো একটা ব্যাপার আছে, পয়সা কড়ির ব্যাপার আছে। তো এর সব কিছু মিলে প্রথম মানুষকে সচেতন হতে হবে, এক নম্বর যে আমার করা লাগবে। দ্বিতীয় কথা হলো গভর্নমেন্ট ফ্যাসিলিটিসও দিতে হবে, যাতে মানুষ খুব কম পয়সায় এই জিনিসগুলি করতে পারে। যদি তাই পারে, তাহলে আমাদের দেশে স্টোমাক ক্যান্সার অনেকাংশে কমে যাবে। জি, ধন্যবাদ স্যার। এই যে আপনি ক্যান্সারের কথা বললেন যে আস্তে আস্তে আমাদের দেশে বেড়ে যাচ্ছে এবং তার পিছনে কারণ আছে। কারণের মধ্যে অনেকগুলো কারণ বলেছেন, এর মধ্যে একটি বলেছেন এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের মাধ্যমে হয়। তো এটি তো আমরা তো জানি যে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক বলতে যে শব্দটি বোঝায়, আমাদের দেশে এই সমস্যায় ভুগে প্রায় সবাই, বিশেষ করে মহিলারা খুব ভুগে, এবং তারা এই সমস্যা নিয়ে বছরের পর বছর পার করে ফেলে। তখন কিভাবে বুঝবে যে এটি ক্যান্সার হতে যাচ্ছে বা ক্যান্সার হতে পারে, শুধুমাত্র এই গ্যাস্ট্রিকের সমস্যা না? আমার তো মনে হয় যে আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি, যেটা এক ধরনের ইনফেকশন, এই ইনফেকশন আছে কি না তার জন্য আমাদের অনেকগুলি টেস্ট করা যেতে পারে। যেমন ইউরেজ টেস্টের জন্য আমাদের নিঃশ্বাসের পরীক্ষা করা যেতে পারে, আমাদের ব্লাড পরীক্ষা করে দেখা যেতে পারে, স্টুল পরীক্ষা করে দেখা যেতে পারে, এবং অ্যান্ডোস্কোপি করে এখান থেকে একটু বায়োপসিনের তাও দেখা যেতে পারে। যদি দেখা গেলো তার এই হেলিকোব্যাক্টার পাইলোরি আছে, তাহলে কিন্তু কিছু ওষুধ খেলেই, ঠিক আছে, আমরা যে এক ধরনের কিট দেয়, সেই ধরনের ওষুধ খেলে কিন্তু তার এটা মোটা নির্মূল হয়ে যায়। আর নির্মূল হয়ে গেলে তখন সে রিস্ক থেকে কিন্তু সে মুক্ত। আচ্ছা, সুতরাং এই জিনিসগুলি আমাদের করতে হবে। মানুষকে সচেতনতা এগুলো প্রথম, যে আমার শরীর আমাকে সচেতন, আমার শরীরকে কিন্তু আরেকজন দেখবে না। আর অর্থনীতির যে ব্যবস্থা, সেটা আমাদের দেশে মানুষ কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু দরিদ্র, তাদের অনেক সময় তিনবেলা খেয়ে অন্যান্য পরীক্ষা করার মতো সেই ক্যাপাবিলিটি থাকে না। সেই জন্য সরকারের উচিত, সদাশয় সরকার যদি অন্তত মানুষের একটা সুস্থ জাতির জন্য চেষ্টা করে আসে, একটা সুস্থ জাতি না হলে সুস্থ দেশ হবে না। সুতরাং সেই জন্যই আমাদের সরকারি লেভেলও কম পয়সায়, একেবারে কম পয়সায় তাদের জন্য এই ধরনের ব্যবস্থা থাকতে হবে। আর যদি ব্যবস্থা থেকে থাকে, আমি বলি না শুধুমাত্র শহরে, এটা যদি আমাদের যে পরীক্ষাগুলি খুবই সাধারণ, আপনি উপজেলা লেভেলও করে দিতে পারেন, করে দিতে পারেন। অনেক মানুষের দেখবেন যে 5 বছরের চিত্র উল্টো হয়ে গেছে। 5 বছরে দেখবেন যে আর এই গ্যাস্ট্রিক ক্যান্সারের সংখ্যা আমাদের দেশে জাপানের মতো অবস্থা হয়তো একসময় থেকে কমে যাবে। জি, অবশ্যই। আমরা যেমন আপনি বলছিলেন যে এই যে সংক্রমণের কারণে হচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে হচ্ছে, এক্ষেত্রে স্ক্রিনিং একটা বড় ভূমিকা রাখছে। আমাদের দেশে কোনো ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু স্ক্রিনিংয়ের ব্যাপারটা এতটা জনপ্রিয় না। তো সেক্ষেত্রে যখন এন্ডোস্কোপির কথা বলা হয়, আপনি নিজেই বলছেন যে অনেকে কিন্তু ভয় পায়। যদিও এখনও উপজেলা লেভেলে বা উপজেলা যে পর্যায়ে আছে সেখানে এন্ডোস্কোপি বহুল ব্যবহার হচ্ছে। তো কোন বয়স থেকে সাধারণত একজনকে যাওয়া উচিত যে তার ক্যান্সারের ঝুঁকিটা বেশি এবং তাকে নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আনা উচিত? স্টোমাক ক্যান্সারের কথা যদি বলি, সেটা অ্যাবাভ 50, আচ্ছা, 50 ঊর্ধ্ব যারা, তাদের অথবা যাদের সিমটম থাকে, এই যে কতগুলি কথা বললাম, যে মনে কিছু খেলেই পেটটা পুরো ভরে গেছে, পিন পিন করে অনেক সময় ব্যথা করে, একটা অ্যান্টাসিড খাই, একটা ওমিপ্রাজল খাই, খেয়ে দেখি মোটামুটি সেরে গেছে, এবং যখনই দেখা গেলো যে খাওয়া হজম হচ্ছে না, তখনই তার আসা উচিত। এবং 50 ঊর্ধ্ব যারা, তাদের এই স্ক্রিনিংয়ের আওতায় যদি আসা যায়, এই ধরনের সমস্যা থাকে, তাহলে অন্তত
একবার হলো যদি তার এই স্ক্রিনটা করে এবং যদি কোনো সমস্যা মনে হয় তাহলে হয়তো আবার 1 বছর পর হয়তো আরেকবার করলো। আচ্ছা, তো এই ক্যান্সারের সাথে কি কোনো বংশগত ব্যাপার আছে? যেমন আমরা অনেক ক্যান্সারের কথাই জানি যে তাদের ক্ষেত্রে বংশগত একটি ব্যাপার রয়েছে। অবশ্যই আছে। যাদের বাবা মা, ভাই বোন বা তাদের ছেলে মেয়ে যাদের এই ক্যান্সার থাকে তাহলে তাদেরও ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। সুতরাং সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে যে ফ্যামিলির কারো এই ধরনের ক্যান্সার আছে কিনা। জি, আর একটি সমস্যা হচ্ছে আমাদের দেশে অনেকেই নিজে থেকেই বা ফার্মেসি থেকে ঔষধ গ্রহণ করে, তার মধ্যে ওমেপ্রাজল বা গ্যাস্ট্রিকের ওষুধগুলো খুবই প্রচলিত। এগুলো থেকে কি পরবর্তীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায় কিনা? অমিপ্রাজলের কথা বলে যে মাইসের মধ্যে কিছু পাওয়া গেছে, কিন্তু এটা এখন পর্যন্ত একেবারে মানে সত্যি না বা প্রমাণিত না। তো সেই জন্য আমরা এখন পর্যন্ত মানা করি না। যখন হয়তো প্রমাণিত হবে তখন হয়তো আমরা বলতে পারি যে অনেক কিছু আছে এই পাকস্থলী ক্যান্সার বলে যাদের ব্লাড গ্রুপ এ তাদের পাকস্থলী ক্যান্সার অনেক বেশি হবে। যদি কেন হবে সেইটা এখনো প্রমাণিত না। সেই জন্য ব্লাড গ্রুপ ও এ হলে যে আপনি ভয় পেয়েছেন তার কোনো কারণ নাই, কিন্তু সচেতন থাকবেন। যে সমস্যাগুলির কথা বললাম যে আপনার হঠাৎ করে ওজন কেন কমে যাচ্ছে, আপনি এই সমস্যাগুলি কেন হচ্ছে, যে এরকম অন্যদের তো হচ্ছে না, আপনি খেলেই বলতেছেন আমার পেট ভরে গেছে, আমার আর খেতে ইচ্ছা করে না, আমার বমি হচ্ছে, আমি যখন টয়লেট থেকে আসি তখন দেখলাম যে আমার ব্ল্যাক স্টুল হচ্ছে, কারণ ওই যে ওইখানে যে রক্তক্ষরণ হচ্ছে তার জন্য অল্টার্ড ব্লাড হিসাবে ওই যে মানে মলের রংটা অনেকটা কালো হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের সমস্যাগুলির জন্য আমার মনে হয় যদি এটা একদিন হঠাৎ করে এটার জন্য খুব ভয় পাওয়ার কারণ নয়। যদি দেখা যায় যে এটা প্রায় নিত্যদিনই হচ্ছে তখনই চিন্তা করতে হবে যে আমার কি এরকম কোনো কিছু হলো কিনা, অন্তত একবার দেখাই, একবার টেস্ট করি, তাহলে দেখুন আর্লি অবস্থায় ধরা পড়লে কিউর হয়ে যাবে। ধূমপানের কথা আপনি বলছিলেন, আমাদের দেশে গ্রামাঞ্চলে একটা প্রবণতা আছে যে তারা জর্দা, তামাক পাতা ইত্যাদি খাচ্ছে, এটি কি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কিনা? অবশ্যই বাড়ায়। সিগারেট স্মোকিং হলে যে এই যে পাকস্থলী ক্যান্সারটার কারণ, আপনি যারা ধূমপান করে তাদের কিন্তু বডির ইমিউনিটি কমে যায়, যে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের মনে করেন যে শরীরে যে প্রতিনিয়তই কিছু মিউটেটেড সেল হচ্ছে, মানে যে সেলগুলি অ্যাবনর্মাল সেল, এই মিউটেটেড সেলগুলি তখন 1টা থেকে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 16টা এইভাবে বাড়তেই থাকে। 10⁵ মানে 1 লক্ষ যখন হয় তখন পর্যন্ত আমাদের বডির যে ইমিউনিটি আছে সেটা কিন্তু এটাকে কমব্যাট করে দিতে পারে। আচ্ছা, যখন এই 10⁶ মানে 1 কিউবিক সেন্টিমিটার হয়ে গেল তখন কিন্তু বডির ইমিউনিটি আর থাকে না, বডির ইমিউনিটি আর এদেরকে কমব্যাট করতে পারে না, তখনই ক্যান্সার আস্তে আস্তে তৈরি হয়। যার জন্য দেখেন আজকাল কিন্তু ক্যান্সারের চিকিৎসায় এই যে ইমিউনোথেরাপি যেটা সেটাও ব্যবহার হয়। কীভাবে ব্যবহার হয়? যে বডির যে ইমিউনিটি যেটা কমে গেছে যার জন্য ক্যান্সার হয়েছে, তার এই আমরা ইমিউনোথেরাপি চিকিৎসা করে অনেক ক্যান্সারকে আমরা ভালো করতে পারি। জি, ধন্যবাদ। একজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে আবার আলোচনায় ফিরব। জি দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার টিভির ভলিউমটি মিউট করে কথা বলুন। জি জি জি, আমি পাবনা থেকে বলছি। আমি জানতে চাইলাম যে কি খাইলে বা মানে কি খাবার খাইলে বেশি ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে বা কোনটা খেলে ক্যান্সার নিয়ন্ত্রণ করা সম্ভব। জি ধন্যবাদ। দর্শক জানতে চাচ্ছেন যে কি খাবার খেলে ক্যান্সারের ঝুঁকিটি বেশি বাড়ছে। স্টোমাক ক্যান্সারের কথা তো একটু আগেই বললাম যে যদি আপনি স্মোকড ফুড খান, গ্রিলড ফুড খান, চারকোল যেগুলি এরকম অনেকে দেখবেন চারকোল বিভিন্ন কাবাব রাস্তার পাশে বিক্রি হচ্ছে, এগুলি কিন্তু এখনকার জেনারেশন খুব দেদারসে খাচ্ছে। কিন্তু কোনো ক্যান্সারই আজকে খেলেই কালকে হবে সেরকম না, যে একটা ক্যান্সার বেড়ে ওঠার জন্য অনেকদিন সময় নেয়। কিভাবে নেয়? আস্তে আস্তে তার কোনো সেলগুলির অ্যাবনর্মালিটি দেখা গেলো, আমরা মিউটেটেড সেল বলি, এটা তখন 1টা থেকে 2টো, 2টো থেকে 4টা, 4টা থেকে 16টা বাড়তেই থাকে, বেড়ে বেড়ে একসময় একটা পিণ্ডের সৃষ্টি করে। কিন্তু শরীরের যে আমাদের ইমিউনিটি, যে প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু এই প্রায় 1 লক্ষ সেলকে পর্যন্ত যে যারা এতগুলি জড়ো হলে তাদেরকে কমব্যাট করে দিতে পারে। যখনই এটা 10⁶ সেল হয়ে গেল তখন শরীরের ইমিউনিটি আর কোনো কাজ করতে পারে না। সেজন্য অনেকে বলে কই অনেক তো খাই, কিছু তো হচ্ছে না। আজকে তো হবে না, হয়তো 10 বছর পর হবে, যখন বডি ইমিউনিটি আর কাজ করতে পারবে না তখনই আপনার ক্যান্সার শুরু হবে। আর সেই জন্যই আমাদের
সচেতন হওয়ার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না। অবশ্যই। কিন্তু যখনই আপনার এই ধরনের ক্যান্সার হয়ে গেল তখন দেখবেন যে আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা শুরু হয়ে গেল। সেই জন্যই আজকাল যদি বলেন কই অনেকদিন তো খেলাম কিছুই হচ্ছে না, কিছু তো সাথে সাথে হবে না, আসলে হবে তো অনেক দিন পরে, আফটার ইফেক্ট। সেই জন্য আপনাকে প্রথম মনে রাখতে হবে আমাকে ফ্রেশ ভেজিটেবল যেটা সেটা খেতে হবে। যিনি ভেজিটেবল ব্যবসা করেন তিনিও মনে রাখতে হবে যে আমি এটাকে অ্যাডাল্টারেটেড করব না, আমি এই ভেজিটেবলটা বেশি দিন থাকার জন্য বিক্রি করা কেমিক্যাল দিব না, কারণ আমিও কিন্তু এর প্রভাবে আমি নিজেও আক্রান্ত হতে পারি। এই ধরনের সততা যেদিন আমাদের সবার মধ্যে আসবে সেদিন দেখবেন যে আমাদের অনেক ক্যান্সারই কমে যাচ্ছে। জি অবশ্যই। আমরা পাকস্থলী ক্যান্সার নিয়ে আরও কথা বলবো, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমি সুস্থ থাকুন প্রতিদিন থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। আজকে কথা বলছি পাকস্থলীর ক্যান্সার, উপসর্গ, প্রতিকার, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোয়াররফ হোসেন। আমরা পাকস্থলী ক্যান্সারের বিভিন্ন ধরনের কারণ নিয়ে কথা বলছিলাম, এবং কারণের মধ্যে একটি কথা আপনি বলছিলেন যে এটি বংশগত একটি ব্যাপার আছে। তো যদি কারো বংশে এই ধরনের ক্যান্সারে আক্রান্ত রোগী থাকে তাদের কি পরবর্তীতে স্ক্রিনিং করতে হবে, এবং স্ক্রিনিং করলে কতদিন পর পর করা উচিত? ধন্যবাদ। আমরা তো বলি যে 50 ঊর্ধ্ব যারা তাদের কিন্তু স্টোমাক ক্যান্সার ঝুঁকি বেশি। তো যদি কোনো সিমটম থাকে, বিশেষ করে যে বললাম হঠাৎ করে ওজন কমে যাওয়া, কোনো কিছু খেলে মনে হয় পেটটা ভরে গেছে, কোনো অনেক দিন ধরে হজমের গন্ডগোল, এই সমস্ত বিভিন্ন কারণ, এছাড়া তার যদি একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে তাকে আরও একটু বেশি সচেতন হতে হবে নর্মাল পিপলের চেয়েও। অন্তত বছরে যদি একবার তার এন্ডোস্কোপি বা অন্যান্য ব্লাড পরীক্ষা বা এক্স রে, আল্ট্রাসাউন্ড করে দেখা যেতে পারে, তাহলে আমার কাছে মনে হয় এটা করা উচিত। কারণ স্ক্রিনিং মানুষকে কিন্তু প্রাথমিক অবস্থা রোগটা শনাক্ত করে দিলে তার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্যই স্ক্রিনিং করতে হবে। সুতরাং এই বংশগত কাদের কাদের হতে পারে, যার বাবা মায়ের আছে, যার ছেলে মেয়ের আছে, যার ভাই বোনের আছে, তাদেরকে একটু সচেতন হতে হবে। আপনার হবে যেমন কোনো কথা নেই, কিন্তু হতে পারে, সেটা তার মধ্যে তো একটা পার্সেন্টেজ, সেটা যদি আপনি হন, সেজন্য আপনাকে স্ক্রিনের আওতায় আসতে হবে। বায়োপসির কথা বলা হয় যে স্ক্রিনিং এর মধ্যে বা এন্ডোস্কোপি করে বায়োপসি করে নিশ্চিন্ত হওয়া যায় যে এটি ক্যান্সার। বায়োপসির কি কোনো বিকল্প আছে, যে অনেকেই বায়োপসি করতে একটু ভয় পায়? আলটিমেটলি যে কোনো ক্যান্সার শনাক্তকরণের ফাইনাল রিপোর্ট হলো বায়োপসি। ওখান থেকে মাংস এনে হিস্টোলজিক্যাল যে পরীক্ষা সেটা করা। হয়তো আমরা অন্যান্য পরীক্ষাটা ধারণা করতে পারি যে কেমন, এন্ডোস্কোপি হয়তো এন্ডোস্কোপি বলে যে অ্যাংরি লুকিং, যে জিনিসটা খুব স্বাভাবিক মনে হলো না, সে বলে অ্যাংরি লুকিং, জিনিসটা খুব খারাপ মনে হলো। তো এটা একটা ধারণা করা। কিন্তু বায়োপসি হলো যে ফাইনাল টেস্ট, যেটা দিয়ে আমরা বলতে পারি হ্যাঁ আপনার ক্যান্সার হয়েছে, এবং আপনাকে তখন আমরা বলি যে এবার আমরা কোন স্টেজে আছে, রোগটা কোন অবস্থানে আছে, কি প্রাথমিক অবস্থায় আছে না শেষ অবস্থায় আছে। স্টেজ 1, 2কে আমরা বলি প্রাথমিক অবস্থায় আছে, স্টেজ 3, 4 হলে আমরা বলি যে এটা মোটামুটি অ্যাডভান্স স্টেজে। 1, 2 যদি থাকে তাহলে সেক্ষেত্রে চিকিৎসাও ভালো, চিকিৎসা করলে ভালো থাকবে। 3, 4 হলে তখন আসলে আস্তে আস্তে চিকিৎসার যে উন্নতি সেটা অনেকাংশে কম। এবং স্টেজ 4 হলে তো আমরা বলি অনলি প্যালিয়েটিভ। তাহলে স্টেজ 4 মানে কি, যদি পাকস্থলী ছাড়া শরীরের অন্য কোনো অঙ্গে এই ক্যান্সারটা ছড়িয়ে যায়, বিশেষ করে লিভার, বিশেষ করে ফুসফুস, হার্টডিতেও যেতে পারে, প্যানক্রিয়াসে যেতে পারে, অনেকগুলি জায়গায় যেতে পারে। ফিমেলদের তো আমরা বলি যে এই স্টোমাকের ক্যান্সারটা অনেক সময় ওভারিতে গিয়ে বাসা বাঁধতে পারে। আর তাহলে তখন অনেক সময় মহিলারা মনে করে, বা ইভেন গাইনি ডাক্তারও মনে করে তার ওভারিয়ান ক্যান্সার। আসলে ক্যান্সারটা ওভারিয়ান অরিজিন না, অরিজিনটা হলো অন্য জায়গায়, স্টোমাক থেকে ওভারিতে এসে বাসা বাঁধলো, এটাকে আমরা ক্রুকেনবার্গ টিউমার বলি। তো সেই ক্ষেত্রে তাহলে আমাদের কী করতে হবে, যেখানে শুরু হলো তাকে দিয়ে চিকিৎসা করতে হবে, এবং যেখানে এসে এখন বাসা তারও চিকিৎসা করতে হবে এই ক্রুকেনবার্গ টিউমারের জন্য। তো সেই জন্যই স্টেজ 4 যখনই অ্যাডভান্সড অবস্থায় চলে গেল, তখন আমাদের চিকিৎসা প্যালিয়েটিভ, মানে কিউরেটিভ কোনো আশা নেই,
খুব বেশি সার্জারি করে যে একটা লাভ হবে সেটা অনেক সময় করি, স্টেজ 4 সার্জারি করতে বলি। কখন? যখন একটা গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন হয়ে গেল, কিছু খেলেই বলে বমি করে দেয়, খেলেই তার মানে যাচ্ছে না খাওয়াটা, পাইলোরাসের পরে আর পাস হচ্ছে না, অ্যান্ট্রাম যে সাইট, এই সাইটের মধ্যেই ক্যান্সারটা হলো, যে পাকস্থলী একদম মুখের মধ্যে। অথবা শুরু তো আছে আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল ক্যান্সার বলি, গ্যাস্ট্রিক ক্যান্সার, সেটা আস্তে আস্তে উপরের দিকে আপওয়ার্ড এক্সটেনশন, এটা ইসোফাগাস বা আমাদের খাদ্য নালীতে ইনভলভ করলো, সেখানেও কিছু খেলেই সাধারণত বমি। তাহলে সেগুলির ক্ষেত্রে তখন আমরা বলি যে একটা প্যালিয়েটিভ একটা সার্জারি করা যেতে পারে। তো এই যে আপনি লক্ষণ কিছু বলছিলেন, যারা স্টেজ 1 বা 2 এ আছে তাদের ক্ষেত্রে সাধারণত কি কি লক্ষণ প্রকাশিত হয় এবং কখন বুঝতে পারবে যেটি স্টেজ 1 বা 2 এ আছে, এরকম কি কোনো ব্যাপার আছে কিনা? সেটা এভাবে বোঝা যাবে না আসলে, কারণ আমি বললাম যে এই অনেক দিন ধরে যে কোনো মানুষ তার গ্যাস্ট্রিক হয়েছে, পেপটিক আলসার হয়েছে, এই ধরনের চিন্তাভাবনা করে অনেক দিন ধরে রেখে দেয়, কিন্তু ফ্যামিলির কাছে ধরা পড়ে যে তার কেন হঠাৎ করে এত ওজন কমে গেল। একটা মোর দেন 10%, তার ওজন ছিল 70 কেজি, দেখা গেল যে 8-9 কেজি তার কমে গেল। কেন? কোনো তুমি ব্যায়াম করো নাকি, তুমি খাওয়া কন্ট্রোল করো নাকি? ফ্যামিলি প্রায় লোকে জিজ্ঞেস করে, না আমি ব্যায়ামও করি না, আমি খাওয়া কমাই না, তাহলে কমে যাচ্ছে কেন? তখনই আমাদের চিন্তা করা উচিত যে আমার কি, যেহেতু আমার পেটে তো প্রায় একটা অস্বস্তি, একটা ভাব থাকে, আমি কোনো কিছু খেলে মনে হয় পেটটা পুড়ে গেছে, যে মনে মনে যেন আর কোনো খাওয়া ঢুকবে না, এরকম আমার পেটটা পুড়ে গেছে। তো সেই জন্য তখনই তার সচেতন হওয়া উচিত। আর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তার, তাহলে তাকে আরও সচেতন হতে হবে এবং তাকে অবশ্যই এসে ডাক্তার দিয়ে পরীক্ষা করাতে হবে। তার জন্য আমার একটা সাজেশন থাকবে, এটা অ্যান্ডোস্কোপি এমন কোনো পরীক্ষা না, আমাদের উপজেলা লেভেলেও যদি এটার ব্যবস্থা করা যায় তাহলে ওই মানুষটাকে এত দূর আর ঢাকায় আসতে হবে না, এই সময় হারের মধ্যে থাকতে হবে না। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিয়ে আবার আলোচনায় ফিরব। জি দর্শক, আপনার পরিচয়টি দিন এবং প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবুল হোসেন, উত্তরা থেকে। জি বলুন। আমার ওই ডান দিকে স্টমাকের ব্যথা, ব্যথা কি সকালে ঘুমেতে উঠতে মানে এত প্রচন্ড মতো উঠতে পারতেছি না, এরকম অবস্থা, খুব টান লাগে আর ব্যথা। আপনার বয়স? বয়স 64। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যা হচ্ছে আপনার? এই 10-15 দিন যাবত। জি। কিন্তু আবার টয়লেট হইলে বা ইউরিন পাস হইলে বা স্টুল পাস হইলে তখন আবার ব্যথা করে না, এই যে থাকে। এই শুধু ওই উঠতে বইতে একটু ইয়া লাগে, এমনি নর্মালি কোনো ব্যথা করে না, ওই শুধু শোয়াতে উঠার সময় টান লাগে, প্রচন্ড টান লাগে, মানে উঠতে পারতেছি না, এরকম অবস্থা। তা আমি এখন কোন ডাক্তার দেখাবো, কি ধরনের ডাক্তার দেখাবো বা কি চিকিৎসা নিব, এটার একটু সাজেশন স্যারের কাছে। জি ধন্যবাদ দর্শক। জি ধন্যবাদ। এটা আমাদের পাকস্থলী থাকতে পেটের বাম পাশে, আর ডান পাশে থাকে লিভার এবং আমাদের গল ব্লাডার। জি। তো উনি তো বললেন যে ওনার এটা চলে যায়, আবার একটু যখন টয়লেট হয় তখন চলে যায়। আমার কাছে মনে হচ্ছে না ওনার ভয় পাওয়ার কোনো কারণ আছে। তবুও উনি যদি আরেকটু সচেতন হতে চায়, উনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাতে পারে, অথবা হেপাটোবিলিয়ারি যে কোনো ডাক্তার আছে যারা, তাদেরকে দেখাতে পারে একবার। অন্তত এইটুকু ওনার মেন্টাল স্যাটিসফ্যাকশন যে না আমার এই ধরনের কোনো সমস্যা নেই, তাহলে আমার কাছে মনে উনি আরও অনেক বেশি সুস্থ থাকবেন। জি অবশ্যই। দর্শক নিশ্চয়ই আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। আমরা আবার চলে যাচ্ছি আজকের আলোচনায়। আমরা কথা বলছিলাম পাকস্থলীর ক্যান্সার নিয়ে। ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে অপারেশনের কথা বলা হয় এবং আপনিও বলছিলেন অপারেশনের কথা। অপারেশন কি সবসময় করতে হবে কিনা? ধন্যবাদ। আমরা তো প্রাথমিক স্টেজ যখন বলি, স্টেজ 1-2, তখন বলি যে আপনার সার্জারি করতে হবে। কিন্তু আজকাল বলে যদি আমাদের আর্লি স্টেজে হয়, বিশেষ করে যদি মিউকোজা, সাবমিউকোজা বা মাস্কুলারিজকে যদি ইনভলভ করে, তাহলে কীভাবে বুঝবো? আমরা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড আছে, সেখানে কোন কোন লেয়ারে গেছে সেটা বলা যায়। কিন্তু আল্ট্রাসাউন্ডও করবে, এন্ডোস্কোপির মধ্যে একটা আল্ট্রাসাউন্ডের ইয়ে থাকে, সেটা কিন্তু লেয়ারগুলিতে কোনটা কোনটা ইনভলভ আছে, আশেপাশে রিজিওনাল নোড যেগুলি আছে, লিম্ফ নোড, সেগুলি ইনভলভ করে সে বলতে পারে। তো যখনই আমাদের মিউকোজার, সাবমিউকোজার পরে আমাদের মাস্কুলারিজকে চলে আসলো, তখন আমরা বলি যে আপনার প্রি অপারেটিভ কেমোথেরাপি বা অথবা এটাকে পেরি অপারেটিভ কেমোথেরাপি বলি। মানে আমরা সার্জারির আগে 4 বার কেমোথেরাপি দেব, সার্জারি হবে, সার্জারির পরে আবার 4 বার কেমোথেরাপি দেব। আচ্ছা।
মানে প্লট রেজিম একটা আছে সেটা। আর বাকি যাদের মনে হচ্ছে আর্লি স্টেজে সাব মিউকোজমা গেল, তাহলে তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে সার্জারি করে ফেলাটা ভালো। সার্জারির পরে যখন আমাদের বিশেষ করে কিছু কিছু ক্যান্সার আছে আমাদের ক্লিনিক্যাল স্টেজিং, আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে অথবা হাতে পালপেট করে চোখে দেখে সেগুলিকে আমরা ক্লিনিক্যাল স্টেজিং বলি। কিছু ক্যান্সার আছে যেগুলি সার্জিক্যাল স্টেজিং, যেমন এই যে স্টোমাক ক্যান্সার, এটা সার্জিক্যাল স্টেজিং। এটা কিন্তু আগে ভাগে তো আমরা যে অ্যান্ডোস্কোপি আল্ট্রাসাউন্ড বা এগুলিতে এটা ধারণা করতে পারি, কিন্তু পরিপূর্ণভাবে আমরা এটার পাই যখন অপারেশন করে যখন মাংস পরীক্ষা করা হলো, তখনই আমরা বুঝলাম যে কতটা নোট পজিটিভ, কোন পর্যন্ত গিয়েছে, সব কিছু মিলে তখন আমরা এটাকে আমরা বলি সার্জিক্যাল স্টেজিং। তাহলে ক্লিনিক্যাল স্টেজিং একটা, আর যে অপারেশনের পরবর্তী টাইমে যে বায়োপসি করে যে রিপোর্ট পাওয়া যায় সেটাকে আমরা সার্জিক্যাল স্টেজিং বলি। এবং সার্জিক্যাল স্টেজিংয়ের পরে আমরা তার চিকিৎসা ঠিক করে থাকি যে আমরা তারপরে কি করবো, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেবো নাকি কেমোথেরাপির পর আবার রেডিওথেরাপি অ্যাড করব। জি, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো একটু সংক্ষেপে শুনে নিতে চাই। প্রথম যে কোনো সমস্যা আপনার প্রথম যদি মনে হয় যে আমার কোনো কারণ ছাড়া আপনার ওজন কমে গেছে, আপনি আমি খাওয়া কন্ট্রোল করি না, আমি কোনো রকম এক্সারসাইজ করে ওজন কমানোর চেষ্টা করি না, কিন্তু আমার ওজনটা দ্রুত কমে যাচ্ছে, তাহলে আপনাকে সচেতন হতে হবে। যদি মনে করেন আপনার পরিবারের কারো, বিশেষ করে আপনার বাবা মা, আপনার ভাই বোন অথবা আপনার ছেলে মেয়ে কারো যদি এই স্টোমাক ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সার হয়ে থাকে, আপনাকে আরও সচেতন হতে হবে। একদিন না, 2 দিন না, হয়তো অনেক দিন ধরে দেখছেন যে আপনি কিছু খেলেই মনে হচ্ছে আপনার পেটটা ভরে গেছে, আপনি কোনো কিছু খেলেই আপনার কাছে অসম্ভব খারাপ লাগছে, বমি না করার পর্যন্ত আপনার শান্তি নেই, তখনই আমার কাছে মনে হয় আপনি আর দেরি না করে বিশেষ করে ক্যান্সার বিশেষজ্ঞ যারা অথবা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা, তাদের কাছে প্রথম গিয়ে আপনার এই ধরনের কোনো রোগ হয়েছে কিনা এবং সেটা শনাক্ত করার পরেই তখনই আপনার চিকিৎসা শুরু হবে। যদি না থাকে তাহলে ডেফিনেটলি আপনি সৌভাগ্যবান, আপনি বেঁচে যাবেন, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ যারা অনেক কষ্ট করে আমার এই অনুষ্ঠান দেখতেন। যদি কিছুটা তাদের উপকার হয় আমি নিজেকে কৃতার্থ মনে করব। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।